ওকে, তাহলে আমরা তাহলে কয়েকটা এক্সারসাইজ করে নিই, মানে এদিকে যেগুলো তোমাদের বইয়ে এক্সাম্পল দেওয়া আছে। তো দেখো, বলছে যে ডিসজয়েন্ট সাইকেলের আকারে প্রকাশ করতে হবে। এক্সপ্রেস দ্য following permutations as product of disjoint cycles. তো এখানে 1 নম্বর হচ্ছে 1 goes to 2, 2 goes to 5, 3 goes to 1, 4 goes to 6, 5 goes to 4, 6 goes to 3। এইটা, তাহলে এইটাকে যদি আমরা সাইকেল আকারে এক্সপ্রেস করি তাহলে কি হবে? দেখো 1 goes to 2, তাহলে 1 লিখবো, তারপরে এখানে লিখবো 2, তারপরে কি লিখবো বলো? হ্যালো, হ্যাঁ স্যার, বলো। ওটা 1 2 1 3 1 4 এইভাবে যাবে কি? তুমি ভিডিওটা তাহলে দেখোনি নাকি? 1 2 তারপরে 1 3। না না, সাইকেল মানে কি 1 যাচ্ছে 2 এ, এবার দেখতে হবে 2টা কোথায় যাচ্ছে। 2টা 2টা 5 এ যাচ্ছে, 5 এ যাচ্ছে, এবার দেখতে হবে 5টা কোথায় যাচ্ছে। 5 4 এ যাচ্ছে, 4 6 এ যাচ্ছে, 5 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 6 6 এ, 6 যাচ্ছে কোথায়? 3 6 তে, যাচ্ছে 3 3 তে, 3 যাচ্ছে আবার 1 এ, তার মানে এই আবার শুরু চলে গেল। তাহলে এখানে ক্লোজ করে দিতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 সবাই কমপ্লিট হয়ে গেছে, তাহলে এটা সাইকেল হয়ে গেল। বুঝতে পেরেছো? ভিডিওটা দেখবে ভালো করে। ডিসজয়েন্ট সাইকেল তো, ওই জন্য আমি এবার পরের স্টেপটা বলছিলাম স্যার। না না, আগে তো ডিসজয়েন্ট সাইকেল হবে, এই যে একটা সাইকেল হয়ে গেল, কমপ্লিট। নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে আছে 4 2 1 5, 4 2 1 5, 3 4 2 6, 5 6 7 1। এইটাকে দেখো, এটা কিন্তু ডিসজয়েন্ট নয়, দেখেই বোঝা যাচ্ছে, কারণ 5 এখানেও আছে এখানেও আছে, তার মানে ডিসজয়েন্ট নয়। সুতরাং এইটাকে ডিসজয়েন্ট সাইকেলের আকারে লিখতে হবে। তাহলে আমরা শুরু করবো 1 দিয়ে। দেখো 1 কোথায় যাচ্ছে, দেখো ডান দিক থেকে বাঁ দিকে যেতে হবে। 1 যাচ্ছে 5 এ, ঠিক আছে, এখানে 1 যাচ্ছে 5 এ। এবার দেখতে হবে সেকেন্ডটাই 5 কোথায় যাচ্ছে, এখানে 5 নেই, তার মানে 5 5 এই যাচ্ছে। এবার এখানে দেখতে হবে যে 5 কোথায় যাচ্ছে, 5 যাচ্ছে 4 এ, তার মানে আলটিমেটলি 1 যাচ্ছে 4 এ। বোঝা গেল? বলো এই জায়গাটা বোঝা গেল কিনা? দেখো 1 যাচ্ছে 5 এ, 5 এখানে নেই, মানে 5 5 এই যাচ্ছে, আবার 5 4 এ যাচ্ছে। আচ্ছা, এবার দেখো 4 কোথায় যাচ্ছে, তাহলে দেখো 4 এখানে নেই, মানে 4 4 এ যাচ্ছে, 4 এখানে যাচ্ছে 2 এ, 2 কোথায় যাচ্ছে, এবার 2 যাচ্ছে 1 এ, তার মানে 4 যাচ্ছে 2 এ, আলটিমেটলি তাহলে 4 যাচ্ছে 2 এ। এবার দেখো 2 কোথায় যাচ্ছে, তাহলে 2 এখানে নেই, এখানে দেখো 2 যাচ্ছে 3 তে, না থাকলে ওটা দেখতে পরের স্টেপে চলে যাবে। 2 যাচ্ছে 3 তে, 3 কোথায় যাচ্ছে, 3 নেই, মানে 3 ওটাই থেকে গেল। আচ্ছা 3 কোথায় যাচ্ছে দেখতে হবে, 3 এখানে নেই, চলে আসো এখানে, 3 যাচ্ছে 4 এ, 4 4 যাচ্ছে 2 এ, তার মানে এটা সরি, এটা তো হওয়ার কথা নয়। দাঁড়াও, 1 যাচ্ছে 5 এ, 5 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 2, আর 2 যাচ্ছে 1। আচ্ছা 2 যাচ্ছে 1 এ, 4 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 1 এ, তাহলে এটা এটা কমপ্লিট হয়ে যাবে। দাঁড়াও, এটা ভুল হয়ে গেল, গোড়া থেকে করি আবার। 1 যাচ্ছে 5 এ, 5 যাচ্ছে 4 এ, তাহলে 1টা 4,
আচ্ছা 4 যাচ্ছে এখানে 2 এ, 2 যাচ্ছে এখানে 1 এ, তাহলে 4 যাচ্ছে 1 এ, তাহলে এটা কমপ্লিট গেল। বুঝতে পেরেছো? এবার আমি 2 এর চেক করব। 2 তাহলে কোথায় যাচ্ছে? 2 যাচ্ছে 3 এ, এই 2 যাচ্ছে এখানে 6 এ, 2 যাচ্ছে 6, আর 6 এদিকে আর কোথাও নেই, তাহলে 2 যাচ্ছে 6 এ। এবার দেখো 6 এ, বুঝতে পারছো? 2 যাচ্ছে 6 এ এখানে, আর 6 এখানে নেই, তার মানে 2 6 এ গেল। এবার 6 দেখো কোথায় যাচ্ছে? 6 যাচ্ছে এখানে 7 এ, 7 আর কোথাও নেই, তাহলে 6টা তাহলে 7 এ গেল। আচ্ছা 7 এখানে যাচ্ছে 1 এ, 1 এখানে নেই, 1 যাচ্ছে 5 এ, তাহলে 7 যাচ্ছে 5 এ, 5 5 যাচ্ছে এখানে 6 এ, 6 যাচ্ছে 3 তে, 3 আর এখানে নেই, তার মানে আলটিমেটলি 3। 3 এবার কোথায় যাচ্ছে? 3 নেই এখানে, 3 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 2 এ, তাহলে এটা 2 কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো কি কি কমপ্লিট হলো? 1 2 3 4 5 6 7 সবটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এটাই হয়ে গেল আমাদের ডিসজয়েন্ট সাইকেল। বলো বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ স্যার। হুম। তার মানে এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এটা এটা কি অড না ইভেন? এটা অড হবে। অড হবে, কারণ এখানে লেন্থ হচ্ছে 6, তার মানে এটা অড পারমুটেশন। আর এখানে এটা কি হবে? স্যার এটাও অড হবে। এটাও অড হবে। তাহলে দুটোই অড হয়ে গেল, কারণ এটা অড, এটা ইভেন, তাহলে অড আর ইভেন মিলে অড হয়। তাহলে বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এবার হচ্ছে গ্রুপ অফ পারমুটেশনস। এতক্ষণ ছিল গ্রুপ অফ পারমুটেশন, মানে পারমুটেশন কাকে বলে সেইটা মানে ওখানে দেখালো, ঠিক আছে? এবার হচ্ছে ওদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা যাবে, ঠিক আছে? যেটাকে আমরা বলছিলাম এস এস এন, মানে এন সংখ্যক নিয়ে যেটা হয় সেটাকে বলা হচ্ছে এস এন। এটা হচ্ছে গ্রুপ অফ পারমুটেশন বা পারমুটেশন গ্রুপ, যেটাই বলতে পারো। মানে এদের কম্পোজিশন হচ্ছে তোমার, কম্পোজিশনটা হচ্ছে জাস্ট কম্পোজিশন ম্যাপ, ঠিক আছে? তো এটা আমরা আলোচনা করেছিলাম। তাহলে এটা গ্রুপ হয়, এটা আমাদের আর জানার দরকার নেই, এখানে কটা এলিমেন্ট আছে এটাও আমরা জানি, আর এন সম্পর্কেও আমরা মোটামুটি বলে ফেলেছি। তো কমপ্লিট, এটা এর গল্প আমরা কমপ্লিট করে দিলাম। এখান থেকে আর বিশেষ কিছু বলার নেই এই মুহূর্তে। এটা অ্যাবেলিয়ান গ্রুপ হয় না? না, এটা ফর অল n greater than equals to 3 is নন অ্যাবেলিয়ান, ঠিক আছে? তার কারণ তুমি বুঝতেই পারছো যে এখানে 1 2 into 1 3 is not same as 1 3 into 1 2। তুমি এটা চেক করে দেখতে পারো এর ভ্যালুটা কত হচ্ছে। এখানে দেখো 1 যাচ্ছে 3 তে, হ্যাঁ 3 কোথায় যাচ্ছে দেখো, 3 যাচ্ছে 1 এ, 1 যাচ্ছে 2 এ, তাহলে 1 3 2 হচ্ছে। আর এইটা দেখো এখানে যাচ্ছে 1 2 3, তাহলে দেখো এখানে 1 2 3 1 3 2 পাচ্ছ, এটা 1 2 3, তাহলে দুটো সেম নাই, তার মানে এটা এ করে না, কমিউট করছে না। এটাই হচ্ছে কারণ যে এসএন ইজ নন অ্যাবেলিয়ান। আচ্ছা এবার আমরা পড়ব নর্মাল গ্রুপ, আমরা আলোচনা করেছি তাই না? হ্যাঁ। দেখো এখন দেখো আমরা কোশ্চেন গ্রুপ পড়বো। তো কোশ্চেন গ্রুপের জন্য আমাদেরকে নর্মাল গ্রুপটা জানতে হবে। তো নর্মাল গ্রুপটা আমরা এর আগে আলোচনা করেছি, আমি জাস্ট একটু মনে করাতে চাইছি যে এন একটা নর্মাল গ্রুপ, মানে এন ইজ এ সাবগ্রুপ অফ জি ইজ নর্মাল
in G if and only if Gn is equals to Ng for all G belongs to G, এটাও হয়, আবার এটাও হয় Gn G ইনভার্স মানে এর কনজুগেট যে সাবগ্রুপটা হয় সেটা n হয়ে যাবে। 3 নম্বর ফর অল G। আর কি হতে পারে Gn G ইনভার্স সাবসেট অফ n, এটা দেখালেও হবে, মানে এইটা দেখালে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এতগুলো জিনিস, এর আরও বাইরে যেগুলো হয় সেগুলো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আচ্ছা, মেন হচ্ছে যে ইফ, আচ্ছা নাও কনসিডার জি, দেখো এইটা আগে বোঝো, এই এক্সপ্রেশনটা বোঝো, জি বাই এন, এটা হচ্ছে সেট অফ অল লেফট কোসেট, সেট অফ অল কোসেটস। দেখো লেফট আর রাইট লেখার দরকার নেই, কারণ এনটাকে আমরা নর্মাল নিয়ে নিয়েছি। তাহলে নর্মাল হলে যেটাই লেফট কোসেট সেটাই আবার রাইট কোসেট, রাইট? তাহলে আমি শুধু এখানে কোসেট লিখলাম, ঠিক আছে, মানে যেটা এন দিয়ে তৈরি হচ্ছে যে কোসেটগুলো, সেই কোসেটগুলো আমি এখানে লিখলাম। এইবার হচ্ছে তাহলে এর এলিমেন্টগুলো কি, এলিমেন্টগুলো দেখতে এরকম হচ্ছে জিএন টাইপের, যেখানে এন জি বিলংস টু এন, এই টাইপের দেখতে হচ্ছে। আর এখানে দেখো ইফ জি ইজ ফাইনাইট, আচ্ছা এর এলিমেন্টের সংখ্যাকে ধরা হয়, কার্ডিনালিটিকে এইভাবে লেখা হয়, মানে এত সংখ্যক এলিমেন্ট আছে, এইটা সমান সমান অর্ডার অফ জি বাই অর্ডার অফ এন ইফ অর্ডার অফ জি ইজ ফাইনাইট। মানে ফাইনাইট হলে এটাকে আমরা ডিভাইড করে লিখতে পারবো, আদারওয়াইজ ডিভিশনের কোনো মানে থাকবে না, ঠিক না? তো ফাইনাইট হলে আমরা এইভাবে লিখতে পারবো। আর এইটাকে বলা হয় তার ইন্ডেক্সও বলা হয় এটাকে, জি ইজ টু এন, এটা হচ্ছে ইন্ডেক্স অফ এন। এটার না আরেকটা নাম আছে কি, ইন্ডেক্স অফ এন। তো এটা হচ্ছে ওর কার্ডিনালিটি, মানে এটা হচ্ছে এন এর কার্ডিনালিটি। তো এটা বোঝা গেল। আচ্ছা, এবার আমরা কি করব, যে আমরা ওদের মধ্যে একটা মাল্টিপ্লিকেশন রুল ডিফাইন করব। সো ডিফাইন জি বা জি এন ইন্টু, আচ্ছা জি ওয়ান করে দিচ্ছি আর এখানে করে দিচ্ছি জি টু এন, এইটাকে ডিফাইন করা হচ্ছে জি ওয়ান ইন্টু জি টু এন। ঠিক আছে, এইভাবে আমরা কি করছি, দুটো কোসেটকে প্রোডাক্ট করছি এই মেথডের দ্বারা। তাহলে দেখা যাবে যে দিস প্রোডাক্ট ইজ ওয়েল ডিফাইন্ড, দিস প্রোডাক্ট ইজ ওয়েল ডিফাইন্ড। এটা তোমাদের বইয়ে নিশ্চয়ই ভেরিফাই করা আছে, তোমরা একটু দেখে নিতে পারো যে এটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে। ওয়েল ডিফাইন্ড মানে এটা কি, ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে ধরো জি ওয়ান এন কে তুমি অন্য একটা এলিমেন্ট দ্বারাও লিখতে পারো, মানে এইরকম তো থাকতেই পারে যে জি ওয়ান এন ইজ ইকুয়ালস টু সাম জি ওয়ান ড্যাশ এন, এইভাবে লেখা যায়, ঠিক না? তো একটা এলিমেন্টের অনেক রকম রিপ্রেজেন্টেশন থাকতে পারে, সেই জন্য তুমি যদি এখানে জি ওয়ান ড্যাশ করো আর এখানে জি টু ড্যাশ করো, তাহলে কি এখানেও জি ওয়ান ড্যাশ আর জি টু ড্যাশ সেম হয়ে যাবে? ওইটা চেক করার একটা ব্যাপার থাকে, তো ওইটা ইজিলি তোমরা চেক করতে পারবে। হ্যাঁ, যেহেতু নর্মাল ধরে নিয়েছো ওইটা এখানে স্যাটিসফাই করে যাবে, কিন্তু নর্মাল না ধরলে ওটা স্যাটিসফাই করতো না, মানে ওয়েল ডিফাইন হতো না। ঠিক আছে, এই ওয়েল ডিফাইন করার জন্যই তোমাদের এই নর্মালটা ধরতে হবে, নাহলে এইটা নর্মাল এই ওয়েল ডিফাইন হতো না। বুঝতে পেরেছো কারণটা? হ্যাঁ, তাহলে এইভাবে দেখতে গেলে তোমাদের এটা একটা গ্রুপ ফর্ম করবে। তাহলে জি বাই এন ইজ এ গ্রুপ when n is normal with identity। তাহলে আইডেন্টিটির এলিমেন্টটা হয়ে যাবে আইডেন্টিটি n।
আর জি এন এর ইনভার্স হয়ে যাবে জি ইনভার্স এন, সিম্পল। ওকে, তাহলে তোমরা এটা পারমুটেশন গ্রুপ, তাহলে ব্যাপারটা বোঝা গেল কি জিনিস। হ্যাঁ, এটাকে আবার অনেক সময় এর অ্যানাদার নেম বলতে পারো, অ্যানাদার নেম, হ্যাঁ, ফ্যাক্টর গ্রুপ, ফ্যাক্টর গ্রুপ, ঠিক আছে। তাহলে কোশেন্ট গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপ দুটোই নেম আছে। তাহলে এখানে আমরা যোগ করে দিই ফ্যাক্টর গ্রুপ, তাহলে দুটোর নাম পাচ্ছে, কোশেন্ট গ্রুপ, ফ্যাক্টর গ্রুপ অফ জি বাই এন, ঠিক আছে। মানে এন দিয়ে তুমি ডিভাইড করছো, ওইভাবে ব্যাপারটা ভাবতে পারো আর কি। অ্যান্ড এখানে আরেকটা জিনিস, দ্য কোসেটস, হ্যাঁ, আর অলসো নোন অ্যাজ রেসিডিউ ক্লাসেস, রেসিডিউ ক্লাসেস অফ জি বাই এন। তার মানে এক একটা এলিমেন্ট, ফ্যাক্টর গ্রুপের এক একটা এলিমেন্ট হচ্ছে এক একটা রেসিডিউ ক্লাসেস, এক একটা রেসিডিউ ক্লাস, ঠিক আছে। Yes. এই হচ্ছে, আচ্ছা, এখানে একটা জিনিস ভাবার বিষয় আছে যে এই যে G1 G2 লিখেছি, এখানে কোনো অপারেশন লিখিনি, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে জিতে যে অপারেশন আছে সেই অপারেশনটা, বুঝতে পেরেছো? জিতে যে অপারেশন আছে সেইটা। তো জিতে যদি যোগ থাকে তাহলে মাঝে এখানে কিন্তু যোগ লিখতে হবে, ঠিক আছে, এখানেও তেমন যোগ লিখতে হবে। তো ওইটা আমাকে খেয়াল রাখতে হবে, তাহলে নোটেশনে ভুল হয়ে যাবে। আচ্ছা, একটা এক্সাম্পল, ছোট্ট এক্সাম্পল এখানে দেওয়া আছে। অ্যাবিলিয়ান গ্রুপে তো যে কোনো সাবগ্রুপই নর্মাল হয়। তো আমরা যদি ধরি যে 4Z, জি, জিটাকে যদি আমরা নিই জেড আন্ডার প্লাস, তাহলে এটা একটা গ্রুপ হয়, হ্যাঁ। তার একটা সাবগ্রুপ যদি আমরা নিই 4Z, এটা একটা নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে, নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপ। তাহলে এর কোশেন্ট গুলোকে কি হবে, জি, তাহলে জেড বাই 4Z। এখানে চারটে এলিমেন্ট থাকবে, কি কি এলিমেন্ট থাকবে, একটা হচ্ছে শুধু জেড থাকবে, একটা হচ্ছে 1+Z থাকবে, দেখো এখানে যেহেতু অ্যাডিশন অপারেশন সেই জন্য সব কোসেটগুলোকে প্লাস আকারে লেখা হচ্ছে। তারপরে হচ্ছে 2+Z থাকবে, 3+Z থাকবে, দাঁড়াও একটা ফোন এসছে আমাকে, তাহলে এইখানে, হ্যাঁ, এই চারটে এলিমেন্ট থাকছে। এটাকে আবার এইভাবেও অনেকে লেখে, এটাকে লেখে জি বা 0 বার, এটাকে লেখে 1 বার, এটাকে লেখে 2 বার, এটাকে লেখে 3 বার। আর এইটাকে আবার এইভাবেও লেখে Z4, এখানে সিম্পলি 4 দিয়ে দাও, ওটা হয়ে গেল Z4। হ্যাঁ, তাহলে এই Z4 আর Z/4Z বেসিক্যালি সেম জিনিস, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে তোমার কোসেন্ট গ্রুপ অফ Z/4Z, বোঝা গেল? এটা হলো কোসেন্ট গ্রুপ অফ Z/4Z। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা, তাহলে আমরা কোসেন্ট গ্রুপ ব্যাপারে শিখে গেলাম। হুম, আর বিশেষ কিছু এখানে জানার দরকার নেই। এবার নেক্সট চলে আসো, জেনারেটরস অফ এ সাবগ্রুপ। নেক্সট টপিক, জেনারেটরস অফ এ সাবগ্রুপ।
এটা ভালো করে বুঝতে হবে। এর মধ্যে তোমার সাইক্লিক গ্রুপও এর মধ্যেই চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখো এটা কি বলতে চাইছে, তাহলে লেট এস বি এ সাবসেট অফ এ গ্রুপ জি। সাবসেট, সাবগ্রুপ কিন্তু নয়, এটা এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে সাবসেট, যে কোনো একটা সাবসেট নেওয়া হয়েছে। তাহলে সাবগ্রুপ সাবগ্রুপ হুম সেই দেখো এইখানে বইটা যদি একটু খেয়াল করো, ওখানে এইচ হবে, সাবগ্রুপটা এইচ হবে, ওটা নোটেশনটা ঠিকঠাক পড়েনি, সাবগ্রুপ অফ জি। তাহলে একটা সাবগ্রুপ অফ এইচ অফ জি ইজ said to be generated by S if, দেখো আমরা কখন একটা গ্রুপকে বলি একটা সাবসেট দ্বারা জেনারেটেড, মানে একটা সাবসেট দ্বারা তৈরি, কখন বলি? তার নিচের কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে হবে। কি? 1 নম্বর কন্ডিশন হচ্ছে এসটাকে এইচ এর ভেতরে থাকতে হবে, এসটা এইচ এর ভেতরে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে ইফ কে ইজ এনি সাবগ্রুপ, হ্যাঁ, কন্টেনিং এস, কন্টেনিং মানে মানে এস কে কন্টেন করে আছে, মানে এস ধরো কে এর ভেতরে আছে, এইরকম কে হচ্ছে একটা সাবগ্রুপ, দেন এইচ সাবসেট অফ কে, তার মানে বোঝা যাচ্ছে যে এইচটা হচ্ছে স্মলেস্ট সাবগ্রুপ কন্টেনিং এস, মানে এস কে কন্টেন করে আছে এইরকম সবচেয়ে ছোট সাবগ্রুপ হচ্ছে এস, স্মলেস্ট সাবগ্রুপ দ্যাট কন্টেন্স এস। তাহলে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করলে আমরা তাকে বলি জেনারেটেড বাই এস। ইন দিস কেস, তাহলে বোঝা গেল, ইন দিস কেস H is denoted by, তাহলে এইভাবে লিখলে আমরা বুঝি যে জেনারেটেড বাই এস, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো যে তাহলে ইন আদার ওয়ার্ডস এস ইজ the smallest subgroup containing S, তাহলে এস কে কন্টেন করে সবচেয়ে ছোট যে সাবগ্রুপটা পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে জেনারেটেড বাই এস, ঠিক আছে? তাহলে এসটা কি হলো? এসটা হলো জেনারেটর অফ এইচ, মানে যে এইচটা আমরা পেলাম আর কি, মানে বোঝা গেল? বলো এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি যে এস ইকুয়ালস টু কে এইভাবে লেখা যাবে যে A1 A2 AN belongs to, মানে এইরকম, মানে এই প্রোডাক্টের সেট such that AI belongs to either S or AI inverse belongs to S and N belongs to N union 0। তাহলে দেখো, তার মানে দেখো এস এর এলিমেন্ট গুলো হচ্ছে ফাইনাইট প্রোডাক্ট অফ দোজ এলিমেন্টস যারা এস থেকে আসছে, অথবা এস এর ইনভার্স, মানে তাদের ইনভার্স গুলো এস এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে? এদেরকে কম্বিনেশন করে মানে প্রোডাক্ট করে যে সেটটা তুমি পাবে সেটা একটা সাবগ্রুপ হবে। আর এখানে দেখো জিরো মানে কি, জিরো সংখ্যক এলিমেন্ট নিয়ে তুমি প্রোডাক্ট করছো, তার মানে বুঝতে হবে ওটাকে ই ধরা হচ্ছে, ঠিক আছে?
বা এর সঙ্গে তুমি যদি এখানে 0 না লিখতে চাও তাহলে ইউনিয়ন ই করে দাও, নাহলে ইটাকে তুমি কিভাবে তাহলে হ্যাঁ ইটাকে তাহলে এটা না লিখলেও চলবে, এই ইউনিয়ন 0 করার দরকার নেই, কারণ ই ক্যান বি রিটেন অ্যাজ এ ইন্টু এ ইনভার্স, যেখানে দুটোই এটা হচ্ছে এস এর এলিমেন্ট, তাহলে ইটাকেও তুমি এক্সপ্রেস করতে পারছো, তাহলে আর ইউনিয়ন 0 করার দরকার নেই। ঠিক আছে, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে এইটা একটা সাবগ্রুপ হচ্ছে এবং দিস ইজ দ্য স্মলেস্ট সাবগ্রুপ। ঠিক আছে, ক্লিয়ার হলো? আমি এটাকে আর একটু ফ্রেশ করে তাহলে লিখে দিই, কারণ লাস্টের দিকে তাহলে সেট অফ অল ফাইনাইট প্রোডাক্টস অফ এলিমেন্টস ফ্রম এস অর এস ইনভার্স, মানে এস ইনভার্স মানে সেট অফ অল এস ইনভার্স বলতে পারো, যাদের ইনভার্স গুলো এসে আছে। তাহলে এস ইনভার্সটা কি? এস ইনভার্সকে এইভাবে লিখতে পারি যে এ ইনভার্স সাজ দ্যাট এ বিলংস টু এস, সেটাকে আমরা এস ইনভার্স দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, তার মানে এস এইটা এই নোটেশনটা যদি ইউজ করো তাহলে এস এইটাকে এইভাবে লিখতে পারবে যে a1 a2 ডট ডট an such that n belongs to n and ai belongs to s union s inverse। এইভাবে শর্ট নোটেশন তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, এটা তোমাদের একটা থিওরাম হিসাবে দেওয়া আছে যে এটাই তোমাদের মানে দেখো এস দ্বারা জেনারেটেড সাবগ্রুপ যেহেতু, তাহলে এই এলিমেন্টগুলো যেহেতু এস এর সাবগ্রুপের মধ্যে থাকতেই হবে, তো সুতরাং এটা স্মলেস্ট হবে। এটা তোমরা ইজিলি প্রুফ করতে পারো এবং এটা প্রুফ তোমাদের করে দেওয়াও আছে থিওরেম 2.5-এ। যদি না বুঝতে পারো তাহলে বলবে, বুঝিয়ে দেবো। একদম খুব ইজি জিনিস এটা। আচ্ছা, নেক্সট কি, এখান থেকে যদি এসে একটাই মাত্র এলিমেন্ট থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? সাইক্লিক গ্রুপ বলি। ঠিক আছে, সেটাকে আমরা সাইক্লিক গ্রুপ বলি যদি এসে একটাই এলিমেন্ট থাকে, মানে একটাই এলিমেন্ট দ্বারা জেনারেটেড গ্রুপকে আমরা বলি সাইক্লিক গ্রুপ। আচ্ছা, সেটা আমরা পরে আসছি। আর একটা এখানে ডেফিনেশন আমরা দেখে নিই। দেখো, ফর এ বি বিলংস টু জি, একটা পার্টিকুলার এলিমেন্ট আছে এ বি, এ ইনভার্স বি ইনভার্স। মানে এখানে যা লিখলাম তার ইনভার্স এখানে, এ বি এর ইনভার্স এখানে, is called commutator, is called commutator commutator in G। ঠিক আছে, তাহলে এ বি যদি যে কোনো এ বির জন্য এ বি ইন্টু এ ইনভার্স বি ইনভার্স, এই ফর্মটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই ফর্মটাকে বলা হচ্ছে কি? কমিউটেটর। বোঝা গেল? আর এইগুলো দিয়ে তৈরি যে সাব, মানে এদের দ্বারা জেনারেটেড করে যে একটা সাবগ্রুপ তৈরি করা হয় সেটাকে বলা হয় কমিউটেটর সাবগ্রুপ। তাহলে কমিউটেটর সাবগ্রুপ কাকে বলে? Commutator subgroup is the subgroup generated by all commutators in G. This subgroup is also known as derived set। হ্যাঁ, এটাকে আরেকটা নাম কি দেওয়া হয়? derived, I think derived setও বলা হয়। বা derived group। ঠিক আছে, and it is denoted by G dash। বোঝা গেল?
দেখো ব্যাপারটা বুঝতে পার, বলো এইটুকু কি বোঝা গেছে? একটা এক্সাম্পল দিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, এক্সাম্পল দিলে তাহলে আমরা S3 নিয়ে নিই। হ্যাঁ, S3 নিয়ে কাজ করো। তাহলে S3, দেখো এক্সাম্পল নিলে এক্সাম্পলটা অনেক বড় হবে, তাও S3টাই হচ্ছে সবচেয়ে ছোট নন অ্যাবিলিয়ান গ্রুপ যেটা নেওয়া যেতে পারে। প্রচুর কম্পিউটেশন এখানে আছে, বুঝতে পেরেছো? ওয়ান থ্রি টু, তাহলে এই 6টা এলিমেন্ট হলো। আচ্ছা, এখানে যদি আমরা দেখি ডিরাইভড, এদের কমিউটেটর গুলো তৈরি করি। তাহলে কমিউটেটর গুলো তৈরি করি। তাহলে যে কোনো দুটো এলিমেন্ট নাও, যে কোনো দুটো, আমি ধরো এইটা আর এটা নিলাম আপাতত। তাহলে 1 2 1 3, তারপরে হচ্ছে 1 3 এর ইনভার্স, তারপরে 1 2 এর ইনভার্স। 1 2 এর ইনভার্স কি হয়? তারপরে 1 3 এর ইনভার্স। এইটা হচ্ছে একটা কমিউটেটর। তাহলে এটা হচ্ছে দেখো 1 2 এর ইনভার্স আবার 1 2, 1 3 এর ইনভার্স আবার 1 3। তাহলে কে হচ্ছে? তাহলে হচ্ছে 1, আচ্ছা এটাকে গুণ করো, তাহলে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার 1 3 2, 1 3 2 আবার 1 3 2। তাহলে এটা হচ্ছে 1 2 3 হলো। তাহলে 1 2 3 হচ্ছে একটা কমিউটেটর। বোঝা গেল? তাহলে একই রকম ভাবে আমরা আমরা যদি এখানে 1 2 আর 2 3 নিই নি, হুম, তাহলে দেখো 1 2 2 3, তারপরে হচ্ছে 1 2 ইনভার্স 2 3 ইনভার্স। এটা যদি নিয়ে নিই তাহলে এটা কি হবে? দেখো এখানে আমাদের শুরুটা যদি আমি সেম করে নিই, তাহলে আগের মতো আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। তাহলে এটাকে আমি যদি এইভাবে লিখি, এখানে দেখো কমন আছে কি 2, তাহলে এখানে আমি যদি লিখি 2 1 2 1, এখানে লিখছি 2 3, তাহলে এটা হয়ে যাবে 2 1 2 3। তাহলে দেখো যেটা শুরু ছিল শুরুতেই রাখলাম, তার মানে 2টা শুরুতে আছে, তাহলে 2 হবে। তারপরে হচ্ছে 2 3, তার মানে এখানে হবে 1 3, তার মানে এটাও 1 3 2 আসছে। বোঝা গেল? একই রকম ভাবে তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা 1 3 2 আসবে। বোঝা যাচ্ছে? আর একটা জিনিস দেখতে পারো যে আরেকটা জিনিস তুমি যদি অবজার্ভ করো দেখতে পাবে যে তুমি যদি এখানে এই ধরনের এলিমেন্ট যদি নাও, সবটাই কিন্তু ইভেন পারমুটেশন পাবে, অড পারমুটেশন তুমি পাবে না। ঠিক না? এখান থেকে অড পারমুটেশন তুমি পাবে না। দেখো মানে এ বি, এ ইনভার্স বি ইনভার্স, তাই না? তো এটা যদি তোমার, এটা যদি অড হয় তাহলে তো দুটো অড, বিটা যদি অড হয় তাহলে দুটো অড, এটা যদি ইভেন হয় তাহলে ইভেন তো দেখার দরকারই নেই। হ্যাঁ, তো এখানে অড থাকলেই দুটো করে থাকবে, দুটো বা তার চারটে থাকবে, দুটো বা চারটা, তারপর সবসময় ইভেন পারমুটেশন হবে, মানে কোনো অড পারমুটেশন থাকবে না। ঠিক আছে? তাহলে নো অড পারমুটেশন, তার মানে শুধুমাত্র ইভেনগুলোকে দিয়ে তুমি যদি জেনারেট করো তাহলে তুমি A3 পাবে। তাহলে কমিউটেটর গ্রুপ, কমিউটেটর কমিউটেটর সাবগ্রুপ অফ S3 ইজ A3। বোঝা গেল? কারণ 1 2 3 তো থাকছেই, আর A3 মানে কি 1 ই থাকবে, 1 2 3 থাকবে, আর 1 3 2 থাকবে। দেখো বাকিগুলো কিন্তু তোমার অড পারমুটেশন, মানে এটা অড, এটা অড, এটা অড। তাহলে অড গুলো যেহেতু থাকবে না, কমিউটেটর নয়, তাহলে শুধুমাত্র এই তিনটা দ্বারা জেনারেট করে তুমি কি পাবে? A3 পাবে। তাহলে A3 ইজ দ্য, আর তুমি জানো যে A3 হচ্ছে একটা সাবগ্রুপ, তাহলে A3 ইজ দ্য স্মলেস্ট সাবগ্রুপ দ্যাট কন্টেন্স অল কমিউটেটরস। বোঝা গেল? তাহলে এটা একটা কিন্তু কোশ্চেনও হতে পারে যে হ্যাঁ হোয়াট স্যার। হোয়াট ইজ দ্য কমিউটেটর অফ S3। ঠিক আছে? তাহলে এটা অলওয়েজ তোমাকে মনে রাখতে হবে যে কমিউটেটর মানে সবসময় কি হবে? ইভেন পারমুটেশন হবে। কিন্তু পুরো
পুরো এন হয়ে যাবে কি, সেটা কিন্তু নাও হতে পারে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এটা S3-র ক্ষেত্রে A3 হলো, কিন্তু S4-এর ক্ষেত্রে কি A4 হবে, নাও হতে পারে। ওটা চেক করতে হবে, মানে আপাতত ওটা বলা যাচ্ছে না, চেক না করলে ওটা আমি কনফার্ম বলতে পারবো না। ঠিক আছে, তো যাই হোক, S3-র ক্ষেত্রে কমিউটেটর গ্রুপটা হচ্ছে A3, এটা আমাদের জানা গেল। আচ্ছা, এখানে নেক্সট থিওরামটা দেখো। তাহলে জি হচ্ছে একটা গ্রুপ, জি ড্যাশ হচ্ছে তার ডিরাইভড সাবগ্রুপ, তাহলে নিচের রেজাল্টগুলো সত্যি। কি কি? জি ড্যাশ যেটা হচ্ছে সেটা হচ্ছে নর্মাল ইন জি, তার মানে নর্মাল ইন জি, সবসময় এটা নর্মাল হবে, 1 নম্বর রেজাল্ট। 2 নম্বর কি বলছে, আর ওটা দিয়ে তুমি যদি এটাকে ইয়ে করো, মানে কোসেন্ট করো, যেহেতু নর্মাল হচ্ছে তাহলে তুমি কোসেন্ট করতে পারো, আর এই কোসেন্ট গ্রুপটা হয়ে যাবে অ্যাবেলিয়ান, সবসময় এটা কি হয়ে যাবে, অ্যাবেলিয়ান বা কমিউটেড। এইটাই হচ্ছে একটা কারণ যার নাম হচ্ছে কমিউটেটর গ্রুপ, মানে কমিউটেটর মানে যাতে এমন একটা সাবগ্রুপ যেটা দিয়ে কোশ্চেন করলে কমিউটেটিভ গ্রুপ পেয়ে যাচ্ছ, তো এইখান থেকে কমিউটেটরের একটা নামকরণের সার্থকতা থাকছে আর কি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে ধরো এইচ হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ, যে কোনো একটা নর্মাল সাবগ্রুপ, দেন জি বাই এইচ ইজ অ্যাবেলিয়ান হবে ইফ অ্যান্ড অনলি ইফ জি ড্যাশটা এইচ এর মধ্যে থাকবে। তার মানে এটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, তার মানে এটা কি বোঝাচ্ছে, দেখো 3 নম্বরটাকে বোঝার চেষ্টা করো, কি বোঝাতে চাইছে, যে অন্য কোনো যদি নর্মাল সাবগ্রুপ দিয়ে তুমি যদি কোসেন্ট করো আর যদি অ্যাবেলিয়ান হয়ে যায়, তার মানে বুঝতে হবে সেটা কমিউটেটরের থেকে বড় আছে। ঠিক আছে, তাহলে কমিউটেটরটা হচ্ছে স্মলেস্ট সাবগ্রুপ, স্মলেস্ট নর্মাল সাবগ্রুপ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইন আদার ওয়ার্ডস the derived subgroup G dash is the smallest normal subgroup such that the quotient group is abelian। তাহলে এর থেকে ছোট যদি হয়ে যায়, মানে জি ড্যাশের থেকেও যদি ছোট একটা নর্মাল সাবগ্রুপ নাও, তাহলে সেটা আর অ্যাবেলিয়ান থাকবে না। মানে জি ড্যাশটা কাইন্ড অফ একটা বাউন্ডারি, তার থেকে বড় নর্মাল সাবগ্রুপ যদি হয় তাহলে কোসেন্ট করলে তুমি অ্যাবেলিয়ান সাবগ্রুপ পাবে, অ্যাবেলিয়ান গ্রুপ পাবে। বোঝা গেল? তাহলে এখানে আমরা যদি দেখি যে এখানে দেখো কমিউটেটর গ্রুপটা কি হচ্ছে A3 ডেফিনেটলি কোসেন্ট করলে তার ইন্ডেক্স হয়ে যাচ্ছে 2, আর ইন্ডেক্স 2 হলে সবসময় নর্মাল হয়। তো নর্মালের একটা মনে রাখতে পারো যে যদি ইন্ডেক্স 2 হয়, কোনো একটা সাবগ্রুপের ইন্ডেক্স যদি 2 হয়, মানে দুটা মাত্র যদি থাকে, দুটা মাত্র যদি কোসেট থাকে, তাহলে সেইটা সবসময় অ্যাবেলিয়ান নর্মাল গ্রুপ হবে। ঠিক আছে, তারপরে এখানে A3টা নর্মাল সাবগ্রুপ। বোঝা গেল? আর একে দিয়ে যদি তুমি কোসেন্ট করো, তাহলে কোসেন্টে তোমার মাত্র দুটো সাবগ্রুপ থাকছে, দুটো এলিমেন্ট থাকছে, তাহলে কোসেন্ট গ্রুপে দুটো এলিমেন্ট থাকছে, যার ফলে কোসেন্ট গ্রুপটা অ্যাবেলিয়ান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ইনফরমেশন, ভালো ইনফরমেশন আমরা পেলাম।
তো এর প্রুফগুলো আমরা আর করছি না। এখানে দেখো দেখো এক্সাম্পল 2.5 কি বলছে সেটা আমরা এবার দেখব। এক্সাম্পল 2.5 বলো, ক্লাসটা কি বোঝা যাচ্ছে ঠিকঠাক? তোমরা একটু ইন্টারাক্ট করো, তাহলে আরো ভালো বোঝা যাবে, মানে কোশ্চেন করো মাঝে মাঝে। হ্যাঁ সত্যেন্দ্র। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার, কিন্তু একটু আবছা আবছা তো লাগছে, অনেকদিন হয়ে গেছে তো। হ্যাঁ তো কোশ্চেন করবে, আবছা লাগলে কোশ্চেন করো, কোথায় আবছা লাগছে, তাহলে আমরা চেষ্টা করবো ওটা ক্লিয়ার করার। ঠিক আছে। একটু হাতে কলমে তোমাকে কাজ করতে হবে, বুঝতে পেরেছো? এই যে ক্লাসের পর প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখো, মানে বইটা দেখো প্লাস নিজে হাতে কলমে করো, মানে ক্যালকুলেশনগুলো নিজে করো, তাহলে দেখবে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আমার তো ক্যালকুলেশনগুলো সহজ লাগছে, তোমার হয়তো একটু কঠিন লাগতে পারে, ঠিক কি না? হ্যাঁ আমি স্যার। যেমন ঝটঝট ঝটঝট করে ক্যালকুলেশনগুলো এই যে করছি, এগুলো হয়তো তুমি ঝটঝট করে করতে পারবে না, সেই জন্য তুমি ধরতেও পারবে না। সেগুলো প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো সেইটা একটু মনে রাখো। আচ্ছা, এটা কি বলছে দেখো, বলছে এ ইজ দ্য সেট অফ all transpositions in Sn। তাহলে Snটা আমরা জানি যে সেট অফ অল পারমিউটেশনস, তার মধ্যে যে ট্রান্সপোজিশন গুলোর সেট, ট্রান্সপোজিশন মানে টু সাইকেল গুলোকে আমরা কি বলি? ট্রান্সপোজিশন। টু সাইকেল মানে সাইকেল অফ লেংথ টু, যেগুলো দেখতে একটু হবে। এ বি টাইপের। তাহলে এই এবি টাইপের সাইকেলগুলো দিয়ে যে সেটটা তৈরি, সেই সেটটা দিয়ে আমি ধরো জেনারেট করতে চাইছি একটা সাবগ্রুপ। তাহলে নাও কনসিডার দ্য সাবগ্রুপ দিস। তাহলে এইটা কি হতে পারে বলো তো? এটা কার সঙ্গে সমান হবে? ট্রান্সপোজিশন দ্বারা জেনারেটেড সাবগ্রুপটা কি হতে পারে, কার সঙ্গে সমান হতে পারে? বলো, একটু বুদ্ধি লাগাও, এটা পারবে তোমরা। তো গ্রুপের সাথে সমান হওয়ার কথা, ওই পুরো সেটটা। হ্যাঁ, তার কারণ আমরা জানি যে যে কোনো পারমুটেশনকে ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লেখা যায়, তাই না? তার মানে যে কোনো এলিমেন্টকেই তো তুমি হ্যাঁ জেনারেট স্যার। করতে পারছো। তো ওখান থেকে এটা বলা যাচ্ছে এই ইনফরমেশনটা, বিকজ এনি পারমুটেশন ক্যান বি রিটেন অ্যাজ এ প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশনস। এইটার জন্যই আমরা এটা বলতে পারছি, ঠিক না? তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা বলি, তাহলে ওই আগের রেজাল্টটা থেকে আমরা বলতে পারছি যে দা কমিউটেটর সাবগ্রুপ অফ Sn is subgroup of n। মানে কমিউটেটর সাবগ্রুপটা an এর সাবসেট হচ্ছে, মানে সবাই তোমার ইভেন পারমুটেশন হয়ে যাচ্ছে, সেই কারণে এটা আমরা বলতে পারছি। এটা S3 এর ক্ষেত্রে দেখছি ইকুয়াল হয়ে যাচ্ছে, তো বাকি গ্রুপের ক্ষেত্রে ইকুয়াল হবে কিনা সেটা আমরা আপাতত জানি না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা,
আচ্ছা, আর এবার আমরা শিখবো সেন্টার অফ এ গ্রুপ কাকে বলে। সেন্টার অফ এ গ্রুপ, দেখো সেন্টার অফ এ গ্রুপ এটাকে নোটেশন দেওয়া হয় জেড, জেড জি, জেড জি কে লেখা হচ্ছে সেন্টার অফ এ গ্রুপ। তাহলে এটা হচ্ছে সেট অফ অল এলিমেন্টস এ বিলংস টু জি, যারা বাকি সবার সঙ্গে কমিউট করে, ফর অল জি বিলংস টু জি। তাহলে এমন এলিমেন্ট যেটা বাকি সবার সঙ্গে কমিউট করছে, যেমন ই, ই এলিমেন্টটা সবার সঙ্গে কমিউট করে, তাহলে ইটা জি এর, জেড এর মধ্যে থাকবে। এরকম আর কোনো এলিমেন্ট কি থাকতে পারে যেটা সবার সঙ্গে কমিউট করছে, ঠিক না? তো সেগুলোকে বলা হচ্ছে সেন্টার, সেন্টারের এলিমেন্ট, ঠিক আছে? এটা বুঝতে হবে। তাহলে আমরা যদি এস থ্রিতে দেখি, এস থ্রিতে, এস থ্রিতে দেখো ই আছে, 1 2 আছে, 1 3 আছে, 2 3 আছে, 1 3 2, 1 2 3, এই কটা 6টা এলিমেন্ট আছে। এখন তুমি দেখো যে এই 1 2 এলিমেন্টটা, 1 2-র সঙ্গে 1 3 যদি তুমি গুণ করো আর 1 3 1 2, তাহলে এটা সমান হচ্ছে না। তার মানে 1 2টা কমিউট করছে না সবার সঙ্গে, 1 2টা 1 3-র সঙ্গে কমিউট করছে না, তার মানে সবার সঙ্গে কমিউট করছে না, তার মানে 1 2টা সেন্টারে নেই। তাহলে এখান থেকে কি বলতে পারবো যে 1 2টা, তাহলে 1 3টাও নেই, 1 3টাও নেই। বোঝা গেল? তাহলে একই রকম ভাবে 2 3টাও দেখা যাবে সেন্টারে নেই। আচ্ছা 1 3 2, আচ্ছা 1 3 2 আর এদিকে 1 2, এটাকে ক্যালকুলেশন করি কত হচ্ছে। তাহলে দেখো এখানে হচ্ছে 1 যাচ্ছে কোথায়, 2তে, 2 যাচ্ছে 1-এ, তাহলে 1 যাচ্ছে 1-এ। আচ্ছা এবার 3 দেখি, 3 যাচ্ছে, আচ্ছা 2 কোথায় যাচ্ছে, 2 যাচ্ছে 1-এ, 1, আচ্ছা তাহলে 2 যাচ্ছে, তাহলে 1টা কমপ্লিট হয়ে গেল, 2 যাচ্ছে, যাচ্ছে দাঁড়া 2 যাচ্ছে 1-এ, 1 যাচ্ছে 3-তে, তাহলে 2 যাচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 2 3। আচ্ছা এবার যদি আমরা দেখি 1 2 ইন্টু 1 3 2 কি হচ্ছে, তাহলে এখানে 1 যাচ্ছে 3-তে, হ্যাঁ তাহলে এটাই হবে। হ্যাঁ, আর দেখো 2 যাচ্ছে 2-তে, তাহলে 2 যাচ্ছে 1-এ, 1 যাচ্ছে 2-এ, তাহলে 2 যাচ্ছে 2-তে, তাহলে দেখতে পাচ্ছ এটা আলাদা হয়ে গেল। তার মানে এটা কেউই কিন্তু নেই সেন্টারে। তার মানে এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে 1 3 2 ডাজ নট বিলংস টু দ্য সেন্টার। তাহলে একই রকম ভাবে দেখো, এটা যেহেতু নোটেশন তো একই রকম, 1 2 3টাও একই রকম ভাবে সাইকেলে থাকবে না, এই সেন্টারে থাকবে না। তাহলে এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে অনলি আইডেন্টিটিটাই একমাত্র এলিমেন্ট যেটা সেন্টারে থাকছে এস থ্রির। বোঝা গেল? বলো বুঝতে পেরেছো কি পারোনি এটা? আচ্ছা ঠিক আছে। হুম, এইগুলো তাহলে পরীক্ষায় আসতে পারে যে সেন্টার অফ এস থ্রি কি হবে। তাহলে সেন্টার অফ এস থ্রি শুধুমাত্র ই, ঠিক আছে? আচ্ছা, তারপরে সেন্টার মানে বুঝে গেলে যে যে সমস্ত এলিমেন্ট বাকি সবার সঙ্গে কমিট করছে, তাহলে সেটা 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 সেগুলো দিয়ে তৈরি হচ্ছে সেন্টারটা। ওকে, আর নেক্সট রেজাল্ট বলতে পারো যে এই যে সেন্টারটা অলওয়েজ নর্মাল হবে। তাহলে সেন্টার অফ এ গ্রুপ জেড জি ইজ নর্মাল ইন জি। তাহলে সেন্টার যেটা হবে সেটা কিন্তু নর্মাল হবে। এটা একটা রেজাল্ট, খুব সহজেই এটা প্রুভ করা যায়, কারণ সেন্টারটা যেহেতু সবার সঙ্গে কমিট করছে, এটা খুব সহজেই তুমি প্রুভ করতে পারবে যে সেন্টারটা নর্মাল হয়। স্যার, হ্যাঁ, স্যার এটা কি লেট, লেট স্যার কোথায়? বলছি ওটা কি লেফট আর রাইট কোসেট দুটো সমান দেখি ওটা, হ্যাঁ, মানে ওটা সমান দেখি কি ওটা কি সেন্টার করা যাবে? না না না, কোসেটের ক্ষেত্রে না, এলিমেন্ট ওয়াইজ তোমাকে কমিট করতে হবে। দেখো না। সেন্টার দেখাতে গেলে এলিমেন্টটাকে সব বাকি সবার সঙ্গে কমিট করতে হবে। আর রাইট কোস নর্মাল গ্রুপের ক্ষেত্রে আমরা যে জাস্ট এ করি, কোসেট গুলোকে লেফট রাইট গুলোকে সমান করি, ঠিক না?
হ্যাঁ হ্যাঁ হুম। তো এটা এটা খুব সহজেই তুমি দেখতে পারো, কারণ ধরো যে ধরো যে কোনো একটা এলিমেন্ট নিলে জি, আর এখানে তুমি একটা সেন্টারের এলিমেন্ট নিয়ে নাও এ, তাহলে তুমি এই এলিমেন্টের কথা ভাবো কি হচ্ছে এই এলিমেন্টটা, তাহলে এটা তাহলে জেড জি থেকে নিচ্ছ, আর জিটা নিচ্ছ জি থেকে। তাহলে দেখো জি এ ইন জি ইনভার্স, তাহলে দেখো যেহেতু এটা তোমার সেন্টারে আছে, তাহলে এ জি কে লিখতে পারো জি এ, তাহলে এটাকে আমরা সরি জি এটাকে এ জি লিখতে পারো, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এই তো বেরিয়ে তাহলে এটা এই হয়ে গেল, আর এটা জি জেডে থাকছে। তাহলে যে কোনো এই ধরনের কনজুগেট গুলো সবাই কিন্তু জেডেই থাকছে। তাহলে এখান থেকে কি বলা যায়, এখান থেকে বলা যাচ্ছে যে জি জেড জেড জি ইনভার্স ইজ অলওয়েজ জেড ফর অল জি বিলংস টু জি। তার মানে এখান থেকে কি ইমপ্লয়, জি ইজ নর্মাল, তাহলে জেড ইজ নর্মাল ইন জি। ঠিক আছে, একদম মানে সহজ জিনিস। আচ্ছা, নেক্সট একটা আরেকটা রেজাল্ট আছে, যে ধরো লেট এইচ কে বি টু নর্মাল সাবগ্রুপস। তো দুটো নর্মাল সাবগ্রুপস আমরা নিচ্ছি ইন জি, দেন এইচ কে মানে সেট অফ অল প্রোডাক্টস অফ এইচ কে, যেখানে এইচ থেকে আসছে আর কেটা কে থেকে আসছে। হ্যাঁ, দেন এইচ কে ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে দেখো যদি দুটোই নর্মাল সাবগ্রুপ হয়, তাহলে প্রোডাক্ট করলে সেটাও একটা সাবগ্রুপ হবে। ঠিক আছে, দুটোই যদি নর্মাল হয় তাহলে প্রোডাক্ট করলে সাবগ্রুপ হবে, এবং সেটাও নর্মাল সাবগ্রুপ হবে। ঠিক আছে, এটাও তোমরা খুব সহজেই দেখতে পারো, কারণ দেখো আমরা যদি দুটো বেসিক্যালি তোমাকে কি দেখাতে হবে যে সাবগ্রুপ কেন হবে সেটা আগে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখো ধরো এইটা একটা এলিমেন্ট নিলাম, আর একটা এলিমেন্ট নিলাম এইটা, তাহলে এইটাকে যদি আমরা দেখাতে চাই এইচ কে এর মধ্যে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, এটার জন্য দেখাতে গেলে আমাকে এটাকে সিম্পলিফাই করে এইচ ইন্টু কে ফর্মে আনতে হবে। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কি, দেখো এইচ ওয়ান কে ওয়ান, এখানে লিখছি এইচ ওয়ানের ইনভার্স ইন্টু এইচ ওয়ান এইচ টু কে টু। দেখো আমরা কি করলাম, এইখানে ভেতরে একটা আইডেন্টিটি গুণ করে দিলাম, মানে এইচ ওয়ান ইনভার্স এইচ ওয়ান, এটা একটা আইডেন্টিটি। তাহলে দেখো এইচ ওয়ান কে ওয়ান এইচ টু কে টু হলো, এইটার সঙ্গে এটা সমান। তাহলে এবার ভাবো এই এলিমেন্টটা যেহেতু এইচটা নর্মাল, হ্যাঁ, দাঁড়াও, এটা না, এইটাকে এইভাবে করলে হবে না, আমাকে এইচ কে দেখাতে হবে। তাহলে এইচ ওয়ানটাকে রাখো, এইটাকে কে ওয়ান রাখো, এইটাকে এইচ টু, আর এটাকে এখানে রাখো কে টু। দাঁড়াও, কে ওয়ানের ইনভার্স কে টু, এই কে ওয়ান ইন্টু কে টু। হ্যাঁ, এবার ঠিক আছে, ওই সেম এলিমেন্টটাকে আমি অন্যভাবে এক্সপ্রেস করলাম, এইচ ওয়ান কে ওয়ান আর এইচ টুও লিখলাম, এইটার মাঝে জাস্ট একটা কে ওয়ান ইনভার্স ইন্টু কে ওয়ান গুণ করলাম। তাহলে এইবার এটাকে দেখো এইচ ওয়ানটা এইচ ওয়ানের এলিমেন্ট, আর এইটাকে ভাবো কে ওয়ান এইচ টু কে টু কে ওয়ান ইনভার্স। এইটা দেখো যেহেতু এইচটা নর্মাল, তাহলে এই এলিমেন্টটা এইচ এরই এলিমেন্ট, তাহলে এইটাও এইচ ওয়ানের এইচ এর এলিমেন্ট, এইটাও এইচ এর এলিমেন্ট, তাহলে প্রোডাক্টটা এইচ এর এলিমেন্ট।
আর এখানে থাকছে k1 ইন্টু k2, এইটা তাহলে k এর এলিমেন্ট। তাহলে দেখো বাঁ দিকে h এর এলিমেন্ট, ডান দিকে k এর এলিমেন্ট, তাহলে বিলংস টু hk। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্ট আমার মানে ক্লোজার প্রপার্টিটা স্যাটিসফাই করছে। যে একটা সাবসেটকে সাবগ্রুপ দেখাতে গেলে আমার দুটো প্রপার্টি দেখাতে হয়, একটা হচ্ছে ক্লোজার প্রপার্টি আর একটা হচ্ছে ইনভার্স প্রপার্টি। তাহলে এবার আমরা ইনভার্স প্রপার্টিকে কিভাবে দেখাবো? এইচ কে এর ইনভার্সটাকে আমাকে যদি তাহলে এইটাকে লেখা যায় k1 k ইনভার্স ইন্টু এইচ ইনভার্স, এইটাকে আমাকে সামহাও এইচ কে টাইপের দেখাতে হবে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এইচ ইন্টু কে ইনভার্স ইন্টু এইচ ইনভার্স। তাহলে এই যে দেখো একটা এক্সট্রা এইচ দিয়ে আমি গুণ করেছি, তাহলে এই এলিমেন্টটা পুরোপুরি কে এর এলিমেন্ট হয়ে গেল। তাহলে এইচ দিয়ে যেহেতু গুণ করেছি, তাহলে এইচ ইনভার্স দিয়ে ব্যালেন্স করে দেবো। তাহলে দেখো এইটা এইচ এর এলিমেন্ট আর এই পুরোটা কে এর এলিমেন্ট, এইচ এ থাকছে আর এটা কে তে থাকছে। তাহলে দেখো এইচ কে এর আকারে লিখেছি, তার মানে বিলংস টু এইচ কে। তার মানে এখান থেকে বলা যাচ্ছে, এই দুটো ক্যালকুলেশন থেকে বলা যাচ্ছে যে এইচ কে ইজ এ সাবগ্রুপ। ঠিক আছে, তাহলে এইচ কে ইজ এ সাবগ্রুপ। এবার যদি হ্যাঁ বলো। বলছি আগেরটা দুপাশে ইনভার্স দিয়ে গুণ করলে কি ব্যালেন্স হচ্ছে? কোনটাই? ওই যে সামনে এইচ ইনভার্স দিলেন আর পিছনে এইচ ইনভার্স দিলেন। ও এইচ এইচ ইনভার্স, সরি স্যার, ঠিক আছে। ঠিক আছে তো। হুম আর আর স্যার বলছি, এই যে হুম উপরেরটা ওটা যদি H1 H2 যদি মানে সামনে রেখে দিই আর K1 K2 যদি রেখে দেওয়া হয়, তখন H1 তো H এ থাকবে আর K1 তো K থাকার কথা তা মনে ওটা হচ্ছে। কি সমান হবে? কমিউট করে কি ওরা জানে না তো? হ্যাঁ হ্যাঁ, কম তো, হ্যাঁ সেটা জানা নেই। কমিউট করলে তুমি ওইভাবে করতে পারতে, যেহেতু কমিউট করে কি করে না আমরা তো জানি না, তাহলে ওইভাবে আমরা লিখতে পারবো না এটাকে। তাহলে ওটা একটা অন্য এলিমেন্ট হয়ে যেতে পারে, এটার সঙ্গে সমান হবে কি সেটা একটা বড় প্রশ্ন। উম, ঠিক আছে স্যার। হ্যাঁ, তো আমরা যেটা লিখেছি দেখো সমানই লিখেছি, কারণ মাঝখানে একটা জাস্ট এই k1 ইনভার্স ইন্টু k1 মানে আলটিমেটলি আইডেন্টিটি গুণ করেছি। সুতরাং আমরা কোনো চেঞ্জ করিনি, মানে ভ্যালু সেম আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, মানে এখানেই তো খেলাটা। তুমি যদি ওইটা যদি হয়ে যেত, তাহলে তো নর্মালের কোনো দরকারই ছিল না, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তো যে কোনো সাবগ্রুপের প্রোডাক্ট তখন সাবগ্রুপ হয়ে যেত, সেটা কিন্তু হয় না। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে কেন নর্মাল, ওয়াই এইচ কে নর্মাল, তার জন্য আমাকে যেটা দেখাতে হবে যে জি ইন্টু এইচ কে জি ইনভার্স, এটাকে দেখাতে হবে এইচ কে তে। ঠিক আছে, এটা কাজ। এইটাকে এবার অ্যাডজাস্ট করতে হবে যে এইচ কে এলিমেন্ট আকারে দেখা যায় কিনা, দেখানো যায় কিনা। ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি জি এইচ, দেখো এই এইচটা নর্মাল কাজে লাগিয়ে আমি এখানে যদি জি ইনভার্স করে দিই, তাহলে এইটা এইচ এর এলিমেন্ট হয়ে যাবে। ঠিক। আচ্ছা, যেহেতু এখানে এক্সট্রা জি ইনভার্স আছে, আমাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি জি করে দেবো, তাহলে আইডেন্টিটি হয়ে গেল। তাহলে জি এইচ এর মাঝখানে আমি একটা আইডেন্টিটি লাগালাম। হ্যাঁ, তারপর বাকি কে জি ইনভার্স, আর এইটা আবার কে কে এর এলিমেন্ট, কারণ কেটা নর্মাল। তাহলে এখানে এইচ এর নর্মাল কাজে লাগিয়ে এটা এইচ এ থাকছে, কে এর নর্মাল কাজে লাগিয়ে এটা কে তে থাকছে, তাহলে বিলংস টু এইচ কে হয়ে গেল। তাহলে এখান থেকে ফলো করছে যে এইচ কেটা নর্মাল হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে ওই সিম্পল সিম্পল অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে এখানে। সাবগ্রুপ দেখাতে গেলেও একটু অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, আর নর্মাল দেখাতে গেলেও অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। আচ্ছা, নেক্সট আরেকটা এক্সারসাইজ আছে। তোমাদের বইয়ের নাম্বারটাই আমি লিখছি। হুম, এটা কি বলছে দেখো, বলছে যে ইফ এ গ্রুপ দাঁড়াও, has only one element of order n, has only one element
of order n, then আচ্ছা অন এলিমেন্টটার নাম দিয়ে দাও a, then a belongs to zn, দাঁড়াও কি বলছে, then a belongs to zg, একটু দাঁড়াও, একটু হোল্ড করো, একটু হোল্ড করো। হ্যালো, হ্যাঁ একটু দাঁড়াও, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি আমি কল করছি, আচ্ছা এই মোটামুটি 5 মিনিট ধরো। হুম, আচ্ছা তাহলে দেখো এটা এটা তাড়াতাড়ি শেষ করে দিই। এটাই হচ্ছে তোমাদের লাস্ট বইয়ের। তাহলে এটা জেড তে থাকবে, অ্যান্ড তারপরে ক্লেম করছে যে n ইকুয়ালস টু 2 হবে। তার মানে এটা মাত্র 2 অর্ডারের ক্ষেত্রে সত্যি, ঠিক আছে? 2 অর্ডারের ক্ষেত্রে এটা সত্যি হবে। আচ্ছা এটার প্রুফ যদি দেখো, তাহলে বলছে এর অর্ডার n, আর আর এরকম n অর্ডারের আর অন্য কোনো এলিমেন্ট নেই, ঠিক আছে? তাহলে তুমি ধরো একটা জি এলিমেন্ট নাও, হ্যাঁ যে কোনো জি, কনসিডার দিস এলিমেন্ট, তুমি দেখবে যে এই এলিমেন্টের অর্ডার কিন্তু, এর অর্ডার যদি তুমি ক্যালকুলেট করো, এটাও অর্ডার অফ এ এর সঙ্গে সমান হয়। এটা এটা একটা জেনারেল থিওরি বলতে পারো। হ্যাঁ, এটার কারণ হচ্ছে জি ইনভার্স একে যদি তুমি কোনো একটা কে পাওয়ার দাও, তাহলে এটা সবসময় এ টু দি পাওয়ার কে এর সঙ্গে সমান হবে, ঠিক আছে? এখান থেকে ফলো করা যাবে যে অর্ডারের ডেফিনেশন লাগিয়ে তুমি বলতে পারবে এদের অর্ডার তাহলে কি হবে, সেম হবে, ঠিক আছে? আচ্ছা এইবার তাহলে দেখো যে বলছে এর অর্ডার যদি এন হয় তাহলে এটারও অর্ডার এন হবে, কিন্তু বলছে না এন অর্ডারের একটাই মাত্র এলিমেন্ট আছে, সেটা কি না এ। তাহলে এই দুটো এলিমেন্ট বেসিক্যালি এর সঙ্গে সমান হয়ে যাবে, রাইট? এর সঙ্গে যদি সমান করে দিই তাহলে দেখো কি পাচ্ছি আমরা, এর সঙ্গে সমান করে দিলে আমরা কি পাবো, এ জি ইনভার্স, সরি জি এ জি ইনভার্স ইজ ইকুয়ালস টু এ, ঠিক? তার মানে কি জি দিয়ে ডান দিকে যদি গুণ করো তাহলে এজি, জি এ ইকুয়ালস টু এজি হয়ে যাবে, এন্ড দিস ইজ ট্রু ফর অল জি বিলংস টু জি, যে কোনো জি এর জন্য এটা থাকবে। তার মানে এটা তাহলে কমিউট করছে সবার সঙ্গে, দিস ইমপ্লাইজ এ বিলংস টু জেড জি, ঠিক? তাহলে এটা খুব সহজেই প্রমাণ হয়ে গেল। আচ্ছা এবার দেখাতে হবে যে এন এর ভ্যালু যদি 2 এর বেশি হয় তাহলে এই জিনিসটা হোল্ড করবে না। হ্যাঁ, তাহলে ধরো লেট n ইজ গ্রেটার দেন 2 সেকেন্ড পার্টের জন্য, ঠিক আছে? তাহলে nটা যদি গ্রেটার দেন 2 হয় তাহলে অর্ডার অফ এ তুমি ধরে নিচ্ছ n। তাহলে এখান থেকে সহজেই দেখানো যায় যে অর্ডার অফ এ টু দি পাওয়ার কে ইজ, এটা তুমি জানো ফর্মুলা হচ্ছে জিসিডি অফ n কমা কে। তাহলে দেখো যদি আমি কেটাকে এমন ভাবে চুজ করি যেখানে n আর কে এর জিসিডি হচ্ছে 1, তাহলে এইরকম তুমি আরেকটা কে পেয়ে যাবে, such that order of a to the power k টাও n হয়ে যাবে। so there are phi n many a to the power k's such that order of a to the power k is n। হ্যাঁ, মানে বেসিক্যালি phi n সংখ্যক জেনারেটেড হয় সাইক্লিক গ্রুপের, ওই কনসেপ্টটা লাগিয়ে আমরা বলতে পারছি যে phi n সংখ্যক এরকম একটা কে পাবে, হ্যাঁ, যাতে এটা হচ্ছে। তার মানে ইউনিক ব্যাপারটা এখানে কিন্তু আর থাকলো না। হ্যাঁ, অতএব n হ্যাজ টু বি 2, কারণ 2 এর ক্ষেত্রে দেখো ইউনিক ব্যাপারটা আছে।
তাহলে n এর ভ্যালু যদি 2 এর থেকে বড় হয়ে যায় তাহলে ওটার হচ্ছে না। বোঝা গেল? এই হচ্ছে মেন এখানকার গল্প আর কি। তাহলে এই হচ্ছে তোমাদের সিলেবাসে ছিল, মানে সেকেন্ড চ্যাপ্টার শেষ। এবার আমরা যেটা করব এর পরের দিন এক্সারসাইজগুলো দুটো এক্সারসাইজ সলভ করব। ঠিক আছে? তোমরা কি ঠিক আছে স্যার। ওকে